রাজধানীর বাতাসে ক্ষতিকর 10 ধাতব কণা, দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে করোনা সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীরা জঙ্গি বলছে আওয়ামী লীগ। মামুনুল ফয়জুলের গ্রেপ্তার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চে। উত্তরায় বিআরটিএ কার্যালয়ে মাসে 4 কোটি টাকার ঘুষ লেনদেন, কর্মকর্তাদের চেয়ারে কাজ করেন দালাল। ঝগড়া নাটক সাজিয়ে ফোন, মোবাইলে মুক্তিপণ আদায় করত বিনিয়ামিন। 25 বছর বয়সে করেছে 9 বিয়ে। এবং দেশে প্রতি বছর প্রায় দ্বিগুণ হারে বাড়ছে নারী নির্যাতন। বিচার না হওয়াই কারণ বলছেন মানবাধিকার কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদুল ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছে মূল খবরে। রাজধানীর বাতাসে ভাসছে সীসা, ক্যাডমিয়াম, দস্তা সহ ক্ষতিকর 10টি ধাতব পদার্থের কণা। এই তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, পরমাণু শক্তি কমিশন ও যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা বলছেন, নগরীর অন্তত 88টি স্থানে বায়ু দূষণ বেশি। দূষণ নিয়ন্ত্রণে রাখতে না পারলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। তেজগাঁও থেকে মহাখালীমুখী সড়কে বিজি প্রেসের কাছে চলছে ইউলুপ নির্মাণের কাজ। রাস্তা খোঁড়াখুঁড়ির পাশাপাশি খোলা অবস্থায় বালু ও মাটি আনা নেওয়া হচ্ছে। একই সড়কের 7 রাস্তার কাছে তিতাস গ্যাসের লাইন সংস্কারের কাজও চলছে উন্মুক্তভাবে। ফুটপাত ও সড়কের অর্ধেক অংশ জুড়ে রাখা হয়েছে বালু, পাইপ ও আবর্জনা। রাজধানীর এই সড়ক গণপরিবহন ও অন্যান্য যান চলাচলের কারণে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। যানবাহনের ধোঁয়া আর রাস্তার ধুলা মিলেমিশে অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসীকে। সমস্যা হচ্ছে যে মূলত বাতাসের কারণে যে ধুলাবালুগুলো এগুলো আমাদের নাকে কানে আসতেছে, প্লাস দোকানের পরিবেশ একটা ময়লা হয়ে যাচ্ছে আর কি। আজকে প্রায় 15 দিনের অধিক সময় ধরে এখানে বালুগুলো রেখে দিয়েছে। আমাদের চোখে এখন পর্যন্ত এখানে পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমরা দেখিনি। ধোঁয়ায় ধূসর মিরপুর। শুকনো মৌসুমে এই দূষণের কবলে পড়ে বনশ্রী, বেড়িবাঁধ, কল্যাণপুর, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, কদমতলী সহ রাজধানীর বেশিরভাগ এলাকা। সম্প্রতি বায়ু দূষণ বন্ধে 9 দফার নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যার মধ্যে রয়েছে মাটি, বালু, বর্জ্য ঢেকে পরিবহন, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, কালো ধোঁয়া নিঃসরণ করা গাড়ি জব্দ। গবেষকেরা বলছেন, এমন নির্দেশনা মানছে না কেউই। সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে দূষণ বন্ধে রয়েছে উদাসীনতা। দুইটা সিটি কর্পোরেশনের ভালোভাবে উদ্যোগ নিয়ে প্রচুর পরিমাণে পার্টিন সিট আর নো সিট অ্যাটলিস্ট 2 বার করে। সরকার যেসব জায়গায় বড় বড় কনস্ট্রাকশনগুলো করতেছে সেগুলো সরকার কন্ট্রোল করবেন, আর আমরা ব্যক্তিগত উদ্যোগে যেসব পলিউশনগুলো করতেছি আমরা সেগুলো করব। তো হাইকোর্ট থেকে বারবার রায় দিয়ে আমাদের খালি মনে করায় দিচ্ছেন যে আমাদের এই কাজটা করা উচিত, কিন্তু আমরা সেটা করতেছি না। রাজধানীর 88টি জায়গার বাতাসে ভয়াবহ মাত্রায় সীসা, ক্যাডমিয়াম, দস্তা, ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাঙ্গানিজ ও কপার শনাক্ত করেছেন পরমাণু শক্তি কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। চিকিৎসকরা বলছেন, শ্বাসতন্ত্রে সংক্রমণ আগের চেয়ে বাড়ছে। এছাড়া নগর জুড়ে এমন বায়ু দূষণ থাকলে ভয়াবহ রূপ নিতে পারে করোনা সংক্রমণ। আমাদের দেশে ধুলাবালি তো ড্রাই সিজনে বেশি হয়, তো সেই সিজনে কিন্তু আমাদের বক্ষব্যাধিতে আউটডোরে রোগীদের সংখ্যা অনেক বেড়ে যায়। এয়ার পলিউশন বাড়লে এয়ার বর্ন যে ডিজিজগুলো, লাংসের যে রোগগুলো, সেগুলো কিন্তু তুলনামূলক গত বছর যা ছিল এবার আরেকটু বাড়বে। বিশ্বব্যাংক বলছে, ঢাকার বায়ু দূষণের 58 ভাগের উৎস ইটভাটা। ধুলা ও গাড়ির ধোঁয়ায় দূষণের হার 26%। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, এবছর প্রায় 450 অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। নির্মাণ সামগ্রী ঢেকে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 36 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 28 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6580 জনের। 118টি ল্যাবে 24 ঘন্টায় 14,012টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1908 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.62%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,60,619 জনে। সুস্থ হয়েছেন আরও 2,209 জন। এ নিয়ে মোট সুস্থ 3,75,885 জন।
করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানী জুড়ে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নগরীর ৮টি স্থানে ৫৭ জনকে ১৩,৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অনেকের মাঝে মাস্ক বিতরণও করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তিনি বলেন, জরিমানা আদায়ের চেয়ে করোনা মোকাবিলায় বেশি জরুরি সচেতনতা বাড়ানো। কেউ বেরিয়েছেন মাস্ক ছাড়াই, অনেকে আবার ক্যামেরা দেখলেই পরে ফেলছেন মাস্ক। হোটেল কর্মীরা খাবার তৈরি করছেন মাস্ক না পরেই। ফুটপাতের দোকানগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ভিড় করে খাবার খাচ্ছে মানুষ। বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও অনেক সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকের মাস্ক থাকলেও মুখে না পরে রেখেছেন থুতনিতে, যাতে কোনো সুরক্ষাই পাওয়া যাচ্ছে না। মাস্ক ব্যবহারে সঠিক নিয়ম মানছেন না রাজধানীর অনেকেই। একবারে লাগে বাসাতে বাইরামু, আর এটা হাত দেওয়া যাইব না, খুইলা থুতনার মধ্যে বাজে রাখা যাইব না। প্রত্যেকটা লোকের কর্তব্য মাস্ক ব্যবহার করা, কিন্তু অনেকের মাস্ক ব্যবহার করা হচ্ছে না। করোনা রোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযানের ১২তম দিনেও ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র। শনিবার রাজধানীর মোহাম্মদপুর, বছিলা সহ ৮টি স্পটে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। সরকার আপনাদেরকে মাস্ক পরতে বাধ্য করতে বলা হয়েছে, আপনারা সেই আইনটা মান্য করেন। এই জন্য কিন্তু আমাদের অভিযান পরিচালনা করা এবং ক্ষেত্র বিশেষে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে। তারা যেন ব্যক্তি সচেতনভাবে যদি নাও হয়, অন্তত জরিমানার ভয়ে যেন তারা মাস্কটা পরিধান করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয়েছে অনেককে। করোনা সংক্রমণ রোধে সচেতন করা হয়েছে নগরবাসীকে। এদের মন করা ভাবে চলে, এদের মন করা ভাবে চলে দেওয়া নেই যে আমার জরিমানা দিতে হইলো। ভুল হয়ে গেছে, এখন ভুলে শুয়ে পড়ছি, এখন পড়ি না, সবসময় পড়ি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু মাস্ক থাকলেই হবে না, সংক্রমণ থেকে বাঁচতে হলে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কের উপরে একটা শক্ত পিন আছে, সেটা দিয়ে মাস্ক নাকের উপরে টাইট করে বসাতে হবে, যেখানে যাতে শ্বাস প্রশ্বাসের উপর দিকে যোগাযোগ না থাকে। মাস্ক পরা অবস্থায় হাত মাস্কে সম্পূর্ণভাবে লাগানো যাবে না। যারা সুতি কাপড়ে মাস্ক পরে তারা এই একদিন পরে পরে মাস্কটা ধোয়া উচিত। ভ্যাকসিন দেশের বাজারে আসার আগ পর্যন্ত মাস্ক ব্যবহারই করোনা প্রতিরোধে সবথেকে কার্যকর। শীতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধিতাকারীদের জঙ্গি ও উগ্রবাদী আখ্যা দিয়ে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন মাহবুবুল আলম হানিফ। এদিকে মামুনুল ফয়জুলের গ্রেপ্তার সহ ৭ দফা দাবিতে ১ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন ও সমাবেশে ডাক দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পুরান ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে হেফাজতে ইসলামের কতিপয় নেতার বক্তব্য ও বিবৃতি নিয়ে উত্তাপ রাজপথে। শনিবার বিকেলে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ সহ ৭ দফা দাবি দিয়েছে তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রতিষ্ঠিত করব। আজকের এই সমাবেশের ৭০-৮০% কিন্তু নতুন প্রজন্মের, তারাও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি এত শ্রদ্ধাশীল হয়ে এই করোনার ভয় উপেক্ষা করে এখানে চলে এসেছে। আমি একজন বয়স্ক মানুষ, করোনার ভয় উপেক্ষা করে চলে আসছি। ভাস্কর্যকে মূর্তি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে মনে করে আওয়ামী লীগ। অনলাইন ব্রিফিং এ দেশবাসীকে ধর্ম ব্যবসায়ীদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন ওবায়দুল কাদের। অন্য কোনো পথ না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা শেখ হাসিনা সরকার কঠোর হস্তে দমন করবে। জনগণের শান্তি এবং স্বস্তি বিনষ্টে যে কোনো অপচেষ্টা করলে সরকার জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে। দেশের মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। দলের আরেক নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, শাপলা চত্বরের জমায়েতের ভয় দেখে কোনো কাজ হবে না, বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। আপনারা বড় বেশি ইসলামপ্রিয় হয়ে গেছেন, আপনারা বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে
আপনারা এই ধরনের একটা হুজ্জুকি তুলে কথাবার্তা বলে মাঠ গরম করার কথাবার্তা বলে যাচ্ছেন, উগ্র কথাবার্তা বলে যাচ্ছেন, জঙ্গি টাইপের কথা বলছেন। এটা আলেম উলামাদের ভাষা হতে পারে না, এটা ইসলামের ধারক বাহকের ভাষা হতে পারে না, এটা সন্ত্রাসী উগ্রবাদীদের ভাষা। এই ভাষা জনগণ বরদাস্ত করবে না। মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য বরদাস্ত করা হবে না। ধর্মীয় সহনশীলতা নষ্টের চেষ্টা করলে জনগণ রুখে দাঁড়াবে বলে সতর্ক করেছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25 পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন প্রত্যাশী 105 জনের মধ্য থেকে যাচাই বাছাই শেষে 25 জন প্রার্থী চূড়ান্ত করা হয়। রংপুর বিভাগে 5, রাজশাহীতে 4, খুলনায় 3, বরিশালে 4, ঢাকায় 3, ময়মনসিংহে 2, সিলেটে 3 ও চট্টগ্রাম বিভাগের 1 পৌরসভায় নৌকার প্রার্থীর নাম ঘোষণা শেষে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। গত 4 দিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমার কার্যক্রম চলে। শুক্রবার ছিল শেষ দিন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ 1 ডিসেম্বর, বাছাই 3 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার 10 ডিসেম্বর এবং ভোট গ্রহণ 28 ডিসেম্বর। সব পৌরসভায় ভোট গ্রহণ হবে ইভিএমে। মাসে কম করে হলেও 4 কোটি টাকার ঘুষ লেনদেন হয় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটি এর উত্তরার আঞ্চলিক কার্যালয়ে। ড্রাইভিং লাইসেন্স ইস্যু আর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গাড়ির উপযুক্ততা বা ফিটনেস সনদ দেওয়ার জন্য এই টাকা নিচ্ছেন সরকারি দপ্তরটির কিছু কর্মকর্তা কর্মচারী আর 12 দালাল। ঘুষের টাকায় কেউ করেছেন বাড়ি, গাড়ি, সম্পদ, কেউ বা উন্নত দেশে পড়াচ্ছেন সন্তানদের। কর্মকর্তাদের চেয়ারে বসে বহিরাগত দালালরা কাজ করছেন, এমন চিত্র পাওয়া গেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। আমি টাকা দিছি না, আমি তো নিজে বাদী 5000 টাকা দিছি। টাকা তো নিছেন ওর কাছে, আমি ওর কাছে আমি নিছি, তুমি আমার থেকে নিছো। 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 4টায় গোপন ক্যামেরার দৃশ্য এটি। ঘুষের বিনিময়ে গাড়ির ফিটনেস করতে সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুস সালাম ও জহিরুদ্দিন বাবর তর্কে জড়ান। এক পর্যায়ে ঘুষ লেনদেনের কথা স্বীকার করছেন তারা। গত বছর থেকে ঘুষ খাইতেছি, একটা বেইমানি পাইতেছি না, আর আমি পয়সা নিয়ে খাই, আমার ভালো জানা আছে। উত্তরার আঞ্চলিক কার্যালয়ের এসব অনিয়ম খুঁজতে 15 অক্টোবর অনুসন্ধানে নামে ইন্ডিপেন্ডেন্ট টিম। দুপুর 12টায়ও অফিসে পাওয়া যায়নি সহকারী রাজস্ব কর্মকর্তা সালামকে। পরে 12 নম্বর সেক্টরে নিজের নির্মাণাধীন এই 8 তলা বাড়ির সামনে পাওয়া যায় তাকে। কিভাবে বাড়ির মালিক হলেন তা জানতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল তার। আমার বাড়িতে একটা ছাদ হইছে। এবার নজর ফিটনেস শাখার 204 নম্বর কক্ষের দিকে। ক্যাপ পরা এই ব্যক্তির নাম সবুজ। বিআরটিএ কর্মকর্তাদের চেয়ারে বসে কাজ করলেও তিনি মূলত দালাল। এভাবে সুহেল, ফাহাদ, শামসু, বাবুল, আসলাম সহ কর্মকর্তাদের সঙ্গে কাজ করেন 10 থেকে 12 জন। মোটরযান পরিদর্শক সৌরভ ও ফিটনেস শাখার প্রধান শেখ ইমরানের সঙ্গে আতাত করে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অনিয়মের টাকায় শেখ ইমরান তার ছেলেকে পড়াচ্ছেন কানাডায়, আছে এমন অভিযোগও। ক্যাপ মাস্ক পরাতেন না, উনি তো আমাদের এমপ্লয়ি না। আমাদের তো নির্দেশনা দেওয়া আছে, কেউ চেয়ার টেবিলে পাওয়া গেলে সেই কর্মকর্তাই দায়ী। গত 14 জুন ঢাকা মেট্রো 14, 46, 82 ও 13, 72, 63 এই নাম্বারের সিএনজিগুলোর ফিটনেস দেয়া হয়েছে SMS এর মাধ্যমে, যা দালালদের মাধ্যমে সনদ দিয়েছেন মোটরযান পরিদর্শক সৌরভ সাহা। তো এটা তো আমাদের কাছে থাকবে কপি, এটা আপনার কাছে থাকবে, এটা তো আমাদের অফিসিয়াল কপি। এই আবেদনপত্র আমাদের অফিসিয়াল কপি। আমার কাছে থাকার কথা আসলে না, এটা তো আমাদের কাছে থাকবে। অনুসন্ধানে দেখা গেছে গত 14 জুন একদিনেই বিআরটিএ উত্তরা সার্কেল থেকেই ফিটনেস দেয়া হয়েছে 1128টি গাড়ির, যা রীতিমতো অবিশ্বাস্য। একটি গাড়ির ফিটনেস পরীক্ষায় সর্বনিম্ন 5 মিনিট সময় ধরা হলেও কর্মদিবসের 8 ঘন্টায় 96টির বেশির ফিটনেস দেওয়ার কথা নয়। অনুসন্ধানের তথ্য, অবৈধভাবে ফিটনেসের জন্য প্রতিটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা পিছু নেওয়া হয় 2 থেকে 2,500 টাকা। একইভাবে প্রতিটি বাস 10,000, ট্রাক ও কাভার্ড ভ্যানে 4 থেকে 5,000 টাকা ঘুষ দেওয়ার অঘোষিত নিয়ম। দিনে 40 ভাগ গাড়ি পরীক্ষা নিরীক্ষা করে ফিটনেস দেয়া হলেও
বাকি 60 ভাগ থেকে দিনে ঘুষ নেওয়া হয় অন্তত 10 লাখ টাকা। আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আগ্রহীদের কাছ থেকে 5 থেকে 6 হাজার টাকা নেয়ার অভিযোগ আছে। প্রতিদিন অন্তত 200 ড্রাইভিং লাইসেন্স অবৈধভাবে দেওয়ার হিসাব ধরা হলেও ঘুষ লেনদেন হয় 11 লাখ টাকা, যা মাসে প্রায় 2 কোটি টাকায় দাঁড়ায়। সকাল থেকে পর্যন্ত হয়রান, এখানে বসে রয়েছি, এখানে যাই ওখানে যাই, ঠিক আছে, কাগজ দিয়ে বসে থাকি, আবার যাওয়া লাগে। লাইনে আমরা দাঁড়ায় আছি, আর লাইনের পাশ দিয়ে আপনার ভিতরে লোক ঢুকতেছে, বলছে না ভিআইপি গেস্ট। ঘুষ অনিয়মের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের পক্ষে কথা বলেন এক পরিচালক। আপনি যে বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে ডকুমেন্টেশন সহ বা এরকম সুনির্দিষ্ট বিষয়ক সহ কোনো অভিযোগ আমাদের কাছে নাই। অনিয়ম আর ঘুষ নিয়ে গণমাধ্যমে খবর হলে বিআরটিএতে কিছুদিন কড়াকড়ি চললেও এক সময় সবকিছু আবার ফিরে যায় আগের অবস্থায়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছেলের সঙ্গে ঝগড়ার নাটক সাজিয়ে বাবাকে ফোন, তারপর মুক্তিপণ হিসেবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আদায়। ময়মনসিংহ থেকে 4 বছর ধরে এ কাজ করছিলেন অভিযুক্ত বিনিয়ামিন। সম্প্রতি তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিচ্ছে গোয়েন্দা পুলিশ। তারা বলছেন এ টাকায় 25 বছর বয়সেই 9টি বিয়ে করেছে এই ব্যক্তি। সম্পর্কে আছে 25 থেকে 30 তরুণীর সঙ্গে। অচেনা একটি নম্বরে ফোন করে একজনকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন বিনিয়ামিন। এভাবেই 26 নভেম্বর গাজীপুরের ব্যবসায়ী সাদাত হোসেন সুজনের কাছ থেকে হাতিয়ে নেন 20,000 টাকা। আমার ওয়াইফের ফোন রিসিভ করে না, তখন আমার মনের ভিতরে আরো বেশি হয়ে গেল, সন্দেহ কারো হইলো, কেন ফোন রিসিভ করতেছে না, কেন 20,000 টাকা পাঠানোর পরে কিছুক্ষণ পরে আমার বাসা থেকে ফোন আসার পরে আমি জানতে পারি যে আমার ছেলে আমার বাসায় আছে। এ অভিযোগ পেলে তদন্ত শুরু করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন। জানতে পারে ময়মনসিংহের ত্রিশালে বসে এ কাজ করে যাচ্ছেন বিনিয়ামিন নামে এক ব্যক্তি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 4টি মামলা আছে, তার মধ্যে 1টি অস্ত্র মামলাও আছে, 2টা চুরি মামলা আছে, প্রতারণা মামলাও আছে। এবং এছাড়াও তার কাছ থেকে আমরা জেনেছি সে বিভিন্ন সময় সুযোগ মতো মানুষের কাছে প্রতারণা করে এবং প্রতারিত করে সে টাকা উপার্জন করে। গোয়েন্দারা বলছেন মোবাইল ফোন অপারেটরদের প্রথম দিকের নম্বর টার্গেট করে ক্রমাগত ফোন করতে থাকেন বিনিয়ামিন। কেউ ফোন ধরলেই বলেন তার ছেলের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নিজের দামি ফোন ভেঙে ফেলেছে, নগদ টাকা না দিলে ছেলেকে ছাড়া হবে না। বিশ্বাস করাতে ওই ব্যক্তির ছেলে সেজে কান্নাকাটি করতেন আরেক সহযোগী, আর এভাবেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আদায় করতেন টাকা। মোবাইলে ফোন দিয়ে ওই যে বলতো মোবাইল নিয়ে সমস্যা, ঝগড়া লাগছে বা মারামারি লাগছে, এরকম একটা কিছু বললে পরে ওর গার্জেনের কাছে টাকা নিতে। গোয়েন্দারা জানাচ্ছেন 25 বছর বয়সেই 9টি বিয়ে করেছেন বিনিয়ামিন। সম্পর্ক গড়েছেন আরো 25 থেকে 30 তরুণীর সঙ্গে। এসবের খরচ জোগাতেই 4 বছর ধরে করেছেন এসব প্রতারণা। এই যে প্রতারককে বা প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের যে জীবনযাপন অপরের টাকায় যথেষ্ট বিলাসী জীবনযাপন করে। জানতে পেরেছি ওদের কাছে জিজ্ঞাসা করে সে 9টা বিয়ে করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে পুরো বাড়িতে লাগিয়েছেন সিসি ক্যামেরা। ঘরের ভেতরে ছিল হিডেন ক্যামেরাও। স্থায়ী আইনজীবীও আছে তার। দেখে টিন শেড ঘর মনে হলেও ভেতরে নামি দামি ব্র্যান্ডের লাখ লাখ টাকার আসবাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। প্রতি বছরই প্রায় দ্বিগুণ হারে বাড়ছে এই সংখ্যা। মানবাধিকার কর্মীরা বলছেন অপরাধীর বিচার না হওয়ার কারণেই নারীর প্রতি সহিংসতার ঘটনা বাড়ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে পুরুষের কর্তৃত্ব স্থাপনের প্রবণতায় কমছে না নারী নির্যাতন। কঠোর আইন ও শাস্তির বিধান করেও নিয়ন্ত্রণে আসছে না নারী নির্যাতন অপরাধ। অক্টোবরে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও কমেনি ধর্ষণের ঘটনা। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে সেপ্টেম্বরে দেশে ধর্ষণের ঘটনা ৮৬টি, যা অক্টোবরে বেড়ে ৩৭৪টি। এ সংখ্যা আগস্টে ছিল ১৪৮। ডিএমপির তথ্য অনুযায়ী ঢাকায় অক্টোবরে ধর্ষণের মামলা হয় ৮৫টি আর সেপ্টেম্বরে ৬০টি। গত ১০ মাসে দেশে ২৫০০-এরও বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পারিবারিক সহিংসতার ঘটনা ৪৮৩টি, ধর্ষণের ঘটনা ১৩৪৯টি,
যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা ১৮৪টি। সুপ্রিম কোর্টের হিসাব অনুযায়ী ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় নিম্ন আদালতে বিচারাধীন মামলা ছিল ১,৬৮,৩৯৩টি। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৯,৭৩৯টি। এই যে কোর্টের অচেনা গণ্ডিতে একজন নারীকে যেতে হয় এবং দীর্ঘদিন একটি আইনি লড়াইয়ের মধ্যে, এক্ষেত্রে আমাদের অবকাঠামোগত কিছু ত্রুটি রয়েছে। কেননা একজন নারী তিনি যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে যান, অনেক ক্ষেত্রেই সেই পরিবেশটি সেটি কিন্তু নারী বান্ধব না। আদালতের অচেনা গণ্ডি সেটিও কিন্তু নারী বান্ধব না। কাজে একজন নারীর পক্ষে এই আইনি লড়াই দীর্ঘ সময় ধরে চালিয়ে যায়, এটি একটি খুবই কঠিন বিষয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর তথ্য মতে গত বছর নারী ও শিশু নির্যাতন সহিংসতার ঘটনায় কল এসেছে ৬,২৮৯টি। চলতি বছরের ১০ মাসে কল এসেছে ৭,৭৩৫টি। বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল কনভেনশনসগুলোতে উঠে এসছে, সেগুলো আমাদের শিক্ষা কাঠামোতে এখন পর্যন্ত আসলে ইনকর্পোরেট করা হয়নি। আমরা এখনো দেখছি না যে সেক্স এডুকেশন বা জেন্ডার এডুকেশনের মতো এডুকেশনগুলো আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের টিনেজ স্টুডেন্টদেরকে আমরা দিতে পেরেছি। সেই জায়গায় একটা বড় রিফরমেশন আমার মনে হয় দরকার আমাদের শিক্ষা কাঠামোতে। শক্তিশালী গণতন্ত্র, আইনের সঠিক প্রয়োগ আর সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত না হলে নারীর প্রতি সহিংসতা কখনোই কমবে না, এমনটাই মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৫ বছরে বরিশালে ৯০৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন, কিন্তু এখন পর্যন্ত এসব অস্ত্র উদ্ধার বা জব্দের কোনো অগ্রগতি নেই। পুলিশ বলছে লাইসেন্স বাতিল করা অস্ত্রগুলোর সন্ধানে কাজ শুরু হয়েছে। প্রায় ২ সপ্তাহ ধরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু হলে নড়েচড়ে বসেছে প্রশাসন। ২০০৫ সাল থেকে এবছরের ২৬ নভেম্বর পর্যন্ত ৯০৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে বরিশাল জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে ৬৪৮টি শর্টগান ও দোনলা বন্দুক, ১১১টি রাইফেল, ৮৬টি রিভলভার ও ৬৯টি পিস্তল। এসব আগ্নেয়াস্ত্র জব্দের জন্য জেলা প্রশাসন থেকে সব থানায় তালিকা পাঠানো হলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি। অস্ত্রের লাইসেন্স যখন ডিজিটাল হয়ে যাবে, আমাদের এই যে গ্যাপস গুলো আছে এটা আপ টু ডেট হালনাগাদ তথ্য রাখার বিষয়টি আর আসলে সমস্যাটি হবে না এবং পুলিশের সাথে এটা সমন্বয় করে আমরা কার্যক্রম বাস্তবায়ন করব। লাইসেন্সবিহীন অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা থাকলেও কোনো থানায় সাধারণ ডায়েরিও হয়নি। ঠিকানা পরিবর্তনের কারণে বিড়ম্বনার কথা বলছে পুলিশ। আসলে এই বিষয়টা তো জেলা প্রশাসক মহোদয় অবশ্যই ভালো করে জানবেন ওনাদের কতটা গ্যাপ আছে। যদি লাইসেন্স বাতিল সত্ত্বেও কেউ অস্ত্র জমা না দেয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে এবং হয়েছে। তথ্য হালনাগাদ নেই স্বীকার করে এ নিয়ে কাজ শুরুর কথা জানান জেলা পুলিশ সুপার। লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র জব্দে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। যার লাইসেন্স বাতিল হয়েছে বা সে এখন অস্ত্র ক্যারি করছে, কিন্তু নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। যদি দেখা যায় যে এতে আমাদের পুলিশের ল্যাপস করেছে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এদিকে লাইসেন্স ইস্যুর সময় কঠোরভাবে বাছ বিচারের দাবি সচেতন নাগরিকদের। ফৌজদারি মামলা মোকদ্দমা থাকে তাদেরকে আমার মনে হয় যত বড় লোকই হোক, যত টাকা বিত্তশালীর মালিক হোক, তাদেরকে কোনো মতে লাইসেন্স দেওয়া যাবে না। বরিশাল জেলা প্রশাসনের তথ্যে গত ১৫ বছরে ২৩৬টি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে ২০০৫ সালে, এরপর ২০০৮ সালে ২৬২টি এবং ২০০৬ সালে ১০২টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। এবছরও বরিশালে ৪৫ জন অস্ত্রের লাইসেন্স নবায়ন করেননি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্যাটারি চালিত অটোরিকশার যানজটে নাকাল সাধারণ মানুষ। নিয়ম মেনে চলাচল না করায় দুর্ভোগ বেড়েছে আরও। এগুলো নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন আইন করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যৌথভাবে কাজ না করলে যানজট নিরসন সম্ভব নয়। সকাল থেকে রাত পর্যন্ত অটোরিকশার যানজটের এমন দৃশ্য নিত্যদিনের। ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। রংপুরের যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। এসব অটোরিকশা চালকদের নেই কোনো প্রশিক্ষণ, জানেন না ট্রাফিক আইন কানুনও, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। লাইসেন্স বিহীন অবস্থায় চলে এবং অবৈধ গাড়ি ঘোড়ার কারণে দুর্ঘটনা বাড়তেছে। নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল করছে কুমিল্লা নগরীতে। এছাড়া সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডের কারণে নগরীর প্রধান মোড়গুলোতে যানজট বেড়েই চলছে।
অফিসে লেট হচ্ছে, মানুষ ঠিকমতো চলতে পারতেছে না, অপ্রয়োজনীয় রাস্তাঘাটের মধ্যে রিক্সা অটো এগুলো দাঁড় করাই রাখে। কিশোরগঞ্জ শহরে 600 ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদন দেয়া হলেও চলাচল করছে আরো 5000-এর বেশি। কোনো একটা কারখানা নাই, কলকারখানা নাই, চলার মতো কোনো একটা ব্যবস্থা নাই। এই জন্য আমরা এত কষ্ট করে পারতাছি না কিছু করার মতো, প্রতি চালাই চলতেছি আমরা। নগরীতে যানজট নিরসনে নানা পদক্ষেপের কথা জানালো আইন শৃঙ্খলা বাহিনী। অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে কার্যকর ভূমিকা রাখার কথাও বলছে পুলিশ। মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, কোনো যানজট সৃষ্টি না হয়, এই জন্য আমরা অটোরিক্সা 2টা কালার করে দিয়েছি। তবে এক বেলা এটা চললো, পরবর্তী বেলায় অন্য কালার চললো। যানজট কমাতে সিটি কর্পোরেশন আইন করলেও করোনার মধ্যে বেকারত্ব বেড়ে যাওয়ায় বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। করোনার প্রাদুর্ভাব কিছুটা কম থাকায় জনগণ যেহেতু রাস্তায় নেমে আসছে, গাড়িগুলো আবার চলছে, আবার যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি সেই দিক বিবেচনা করে আমরা এগুলো নিয়ন্ত্রণ করার যে আইন, সেই আইনটা পরিপূর্ণ কার্যকর করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। রাজশাহী সিটি কর্পোরেশনের হিসেবে নগরীতে অটোরিকশা চলে প্রায় 18,000, তবে বাস্তবে এই সংখ্যা আরো 5000 বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে লক্ষ্মীপুরে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি আমন মৌসুম থেকেই কৃষকের অ্যাপের মাধ্যমে জেলায় ধান চাল কিনবে খাদ্য বিভাগ। কৃষকরা এই অ্যাপে তালিকাভুক্ত হয়ে সরকার নির্ধারিত দামে সরাসরি খাদ্য গুদামে ধান চাল দিতে পারবেন। লক্ষ্মীপুরে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে আছে নানা অভিযোগ। দালালদের দৌরাত্ম্য, রাজনৈতিক প্রভাব, অন্য পেশার লোকদের তালিকাভুক্ত হওয়া সহ নানা সমস্যার কারণে সরকারি গুদামে শস্য দিতে অনীহা কৃষকের। এসব জটিলতায় গত বছর 5226 মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ করা যায়নি। এসব সমস্যা কাটিয়ে এবার লক্ষ্মীপুরের 5 উপজেলায় প্রথমবারের মতো কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করবে সরকার। অনলাইনের মাধ্যমে তালিকাভুক্ত হবেন প্রকৃত কৃষকরা। আমরা এইভাবে সামনে আমাদের আর সুযোগ সুবিধা দিলে আমরা আরো যথেষ্ট খুশিবান হব এবং লাভবান হব। ভোগান্তি পোহাতে হবে না, আমরা কৃষকরা সরাসরি অ্যাপের মাধ্যমে সব কাজ করতে পারবো। জেলায় এখন পুরোদমে চলছে তালিকা প্রস্তুতির কাজ, তবে এতে সময় লাগায় জেলায় ধান চাল সংগ্রহ কর্মসূচি 7 নভেম্বর থেকে পিছিয়ে শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রতারিত না হওয়ার জন্য বা হয়রানি না হওয়ার জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে, যাতে প্রকৃত কৃষক ধানটা বিক্রি করতে পারে এবং গুদামে বেশি তাকে যেতে না হয়, বারবার হয়রানি না হয়। ওই কারণে কৃষকের মাধ্যমে কৃষকের অ্যাপসটা চালু করেছে সরকার। প্রকৃত কৃষকের তালিকা অ্যাপের মাধ্যমে চূড়ান্ত হলে সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও দালালের দৌরাত্ম্য ঠেকানো যাবে, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা চেষ্টা করতেছি যে এই অ্যাপের মাধ্যমে কৃষক যাতে নিবন্ধিত হয় এবং কৃষক যাতে আরো উৎসাহী হয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে পারে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই বছর লক্ষ্মীপুর সদর উপজেলায় দালাল বা ফরিয়া অথবা মধ্যস্বত্ব ভোগীদের কোনো প্রকার এখানে প্রবেশের কোনো সুযোগ নেই। এই মৌসুমে জেলায় 26 টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ হবে 757 মেট্রিক টন, আর 37 টাকা কেজিতে চাল কেনা হবে 2249 মেট্রিক টন। সরকারি এই সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল 2 গ্যাস ক্ষেত্রের 4 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার এর উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান। তিনি জানান, নতুন কূপটি আবিষ্কারের ফলে এই গ্যাস ক্ষেত্রের উৎপাদন ক্ষমতা বেড়েছে প্রায় 5 গুণ। ফলে এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে 22 থেকে 24 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এর আগে টানা 55 দিনের পরীক্ষা নিরীক্ষা শেষে গত 20 নভেম্বর নতুন গ্যাস স্তরে 30 থেকে 40 হাজার বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ নিশ্চিত করে বাপেক্স। এর আগে জ্বালানি সচিব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হাজিপুরে শ্রীকাইল ইস্ট 1 গ্যাস ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে রিগ ডাউন করেন। প্রায় 8 কিলোমিটার পাইপলাইন সংযোগ স্থাপন করার পর 2021 সালের জুনে ওই ক্ষেত্র থেকেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে। চলমান আন্দোলনের প্রেক্ষাপটে কৃষকের সব দাবি বিবেচনায় সরকার প্রস্তুত বলে জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও বার্তায় তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে 3রা ডিসেম্বর আলোচনায় বসবে কেন্দ্র। আর সরকারের ঠিক করে দেওয়া জায়গায় সমাবেশ হলে এর আগেও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা।
পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর শুক্রবার দিল্লি ঢোকার অনুমতি পায় আন্দোলনকারীরা। পরে সমাবেশের জন্য ঠিক করে দেওয়া হয় বুরারি এলাকার নিরঙ্কারী মাঠ। তাতেও সন্তুষ্ট নন বিক্ষুব্ধরা। সিন্ধু সীমান্তে পুরানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি। এরই মধ্যে দিল্লি চলো কর্মসূচিতে যোগ দিতে সেখানে আসছেন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ নানা রাজ্যের কৃষক। দেশের বেশ কিছু প্রধান সড়ক অবরোধ করেছে তারা। দাবি পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে বাতিল করতে হবে নতুন কৃষি আইন। আমরা আমাদের দাবি আদায় করতে এসেছি, কাউকে মারধর করতে নয়। নতুন আইন আমরা মানি না, সরকার মিথ্যা। আমরা আমাদের দাবি আদায় করতে এসেছি, কাউকে মারধর করতে নয়। নতুন আইন আমরা মানি না, সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আগের ঋণই এখনো শোধ করতে পারেনি, আমাদের অবস্থা আরো খারাপ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষক প্রতিনিধিদের ৩রা ডিসেম্বর আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, কৃষকের প্রতিটি দাবি ও সমস্যা নিয়ে আলোচনায় রাজি মোদী সরকার। अलग अलग किसान यूनियनों की अपील पर হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত সব রাজ্যের কৃষকদের জানাতে চাই, সরকার আপনাদের দাবি বিবেচনায় প্রস্তুত। দিল্লি পুলিশ সমাবেশের জন্য বড় মাঠ দিয়েছে, সবাইকে সেখানে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। সেখানে সব সুবিধা নিশ্চিত করা হবে। কৃষক সংগঠনগুলো ৩ ডিসেম্বরের আগে আলোচনায় বসতে চাইলে একটি নির্দিষ্ট জায়গায় তাদের জমায়েত হতে হবে। আপনাদের উদ্বেগ নিরসনে এর পরের দিনই আলোচনায় বসবে সরকার। विचार विमर्श करने के लिए तैयार है। ভারতের লোকসভায় ২৭ সেপ্টেম্বর পাশ হয় বিতর্কিত কৃষি সংস্কার বিল। কৃষকদের বিক্ষোভ ও বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই এতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর প্রতিক্রিয়ায় ভারতের সবচেয়ে বড় ২ কৃষিভিত্তিক রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় চলা বিক্ষোভ গড়ালো দিল্লি পর্যন্ত। নতুন আইনে সরকার নিয়ন্ত্রিত পাইকারি কৃষি বাজার বাতিল, ফসল ওঠার আগে নির্ধারিত দামে চুক্তিভিত্তিক আবাদ এবং ফসল মজুতে সরকারের নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে। কৃষকের সংখ্যা এতে ফসলের দাম নির্ধারণ করার ক্ষমতা চলে যাবে ব্যবসায়ীদের হাতে। ন্যায্য দাম পাবেন না তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ১৪,৫৭,০০০, মোট আক্রান্ত ৬,২৫,০০,০০০-এর বেশি। একদিনে ৫,৬৮,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্বে। নতুন করে মারা গেছেন ৯,০০০-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১,৪১,০০০। এ নিয়ে দেশটিতে টানা ২৬ দিন ধরে দিনে ১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। শনিবার সেখানে প্রাণ গেছে ১২০০-র বেশি মানুষের। নতুন করে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনে। সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা বিষয়ক কমিটিতে নতুন সদস্য যুক্ত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে সরকারি কড়াকড়ির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের সময় লন্ডনে আটক হয়েছে অর্ধশতাধিক। তুরস্কে বেড়েছে করোনায় প্রাণহানি। শনিবার টানা ৬ষ্ঠ দিনের মতো রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশটিতে। জরুরি ভিত্তিতে কোভিড টিকাকরণের জন্য ২ সপ্তাহের মধ্যে আবেদন করবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। শনিবার এমনটা জানান ভারতের এ সংস্থাটির শীর্ষ কর্মকর্তা। বলেন, ভারত কোভিড টিকার কতগুলি ডোজ কিনবে সে বিষয়ে এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য না মিললেও ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এই সংখ্যা ৩০ থেকে ৪০ কোটি হতে পারে ধারণা করা হচ্ছে। শনিবার সরেজমিনে করোনা টিকার অগ্রগতি এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে দেশে ৩টি শহরের টিকা প্রস্তুত কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরপরই আসে এই ঘোষণা। চলতি বছরের শেষে অক্সফোর্ডের টিকা ভারতের বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতে ওই টিকার উৎপাদন এবং পরীক্ষার বরাত পেয়েছে পুনের সেরাম ইনস্টিটিউট। টাইগ্রের রাজধানী মেকেলি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইথিওপিয়া সেনাবাহিনী। শনিবার টুইটে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শান্তিতে নোবেলজয়ী আবিই আহমেদ। তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলা ছাড়াই মেকেলির অভ্যন্তরে প্রবেশ করেছে ইথিওপিয়া সেনাবাহিনী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টাইগ্রে। এই অঞ্চলের মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে বিবিসি। এর আগে ৫ লাখ জনসংখ্যার এই অঞ্চলে ভারী বোমা হামলার কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট TPLF এর নেতা দেবেস্ট্রিয়ান গ্যাব্রিমিকেল। আরেক বিবৃতিতে গণহত্যা ও যুদ্ধ বিমানে হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোর আহ্বান জানায় TPLF। গত ৩ সপ্তাহ ধরে বিদ্রোহীদের দমাতে টাইগ্রেতে অভিযান চালায় দেশটির সরকারি বাহিনী।
বঙ্গবন্ধু টি-20 কাপে দিনের প্রথম ম্যাচে জেমকন খুলনাকে 9 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। সব ধরনের টি-20তে 5000 রান পূরণের দিনে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ সাকিব। মাত্র 5 রানে 4 উইকেট নিয়ে মুস্তাফিজের বোলিং তোপে সাকিব রিয়াদের খুলনা মাত্র 86 রানে অল আউট হয়। জবাবে লিটনের অপরাজিত 53 রানে 9 উইকেটের জয় চট্টগ্রামের। যাচ্ছি পরের খবরে। এদিকে তামিম ইকবালের ক্যাপ্টেন্স নকে প্রথম জয় পেয়েছে ফরচুন বরিশাল। দুর্দান্ত ফর্মে থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়েছে 5 উইকেটে। 133 রানের টার্গেট তামিম ইমনের ব্যাটিংয়ে সহজে টপকে যায় বরিশাল। টসে জিতে শান্তর দলকে ব্যাটিংয়ে পাঠান তামিম। বোলাররা অধিনায়কের সিদ্ধান্তের সঠিক ব্যবহার করেছেন, শিশির কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের চেপে ধরেছেন। 2 ওপেনার শান্ত ও আনিসুল ইমন 24 রান করে আউট হন। রনি আশরাফুল সোহানও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে মেহেদী 34 আর ফজলে রাব্বির 31 রানে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। 4 উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। টার্গেটে নেমে দ্রুত ফেরেন মিরাজ, তবে তামিম ইমনের 61 রানের জুটি জয়ের ভিত করে দেয়। ইমন 23 রান করে আউট হলেও 50 তুলে নেন তামিম। আফিফ ইমরান দ্রুত ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম, অপরাজিত থাকেন 61 বলে 77 করে। কাতার ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ দল। লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে জামালদের হার 1-0 গোলে। প্রথমার্ধে গোছানো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ, তার ফল দিতে হয়েছে। 24 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক লুসাইল স্পোর্টস ক্লাব। লাল সবুজের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে গোল করেন আব্দুল্লাহ রহমান মোসেদ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া বেঙ্গল টাইগার্স, তবে পরিকল্পিত আক্রমণ করা যায়নি। সমতায় ফেরানো যায়নি, হারতে হয়েছে 1 গোলের ব্যবধানে। ম্যাচের পরের দিন বিশ্রামে কাটাবেন ফুটবলাররা। ভুল ত্রুটি নিয়ে কাজ শুরু হবে একদিন পর। 2 প্রস্তুতি ম্যাচে হেরে ব্যাকফুটে থেকে মূল ম্যাচে নামবে জামাল সাদরা। 4 ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এবারে জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। ইপিএল এ ব্রাইটনের বিপক্ষে হোঁচট খেল পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্রয়ে পয়েন্ট খুইয়েছে অল রেডস। এদিকে বার্নলিকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের মাঠে শুরু থেকেই আধিপত্য লিভারপুলের, তবে 20 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে স্বাগতিকেরা। স্পটকিকে লক্ষ্য ভেদে ব্যর্থ নিয়ান জোয়েল মাটিব 35 মিনিটে সালা গোল করলেও বাতিল হয় অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে দিয়েগো জোটার কল্যাণে কাঙ্ক্ষিত গোল পায় অল রেডস। ইনজুরি টাইমে কপাল পড়ে ক্লপের শিষ্যদের সফল স্পটকিকে ব্রাইটনকে সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার গ্রস। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল, 1 পয়েন্ট কম নিয়ে 2-এ টটেনহ্যাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।